স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কর্মী নিতে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারকে সই করেছে মালয়েশিয়া। চুক্তিতে সই করেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাবানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। রোববার কুয়ালালামপুরে চুক্তি সই অনুষ্ঠানে উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় আজ ভোর 5টায় মালয়েশিয়ার বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী ইমরান আহমেদ। এই সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার, শ্রম কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম ও মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং মালয়েশিয়া আওয়ামী লীগ ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। 3 বছর বন্ধ থাকার পর গত 10 ডিসেম্বর বাংলাদেশ থেকে সব সেক্টরে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। কখনো দালালের খপ্পরে পড়ে আবার কখনো অসচেতনতা ও অদক্ষতার কারণে মালদ্বীপে অবৈধ হয়ে পড়েছেন 1.5 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী। তাদের অনেকে খুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। এই বাস্তবতাকে স্বীকার করছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল হাসান। তবে দক্ষ হয়ে বিদেশে আসার বিকল্প নেই বলে মনে করছেন তিনি। মালদ্বীপে বাংলাদেশের শ্রম বাজার নিয়ে মেহেদী হাসানের ক্যামেরায় 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। স্বচ্ছ পানিতে যেন রং ঢেলে দিয়েছে কেউ, খেলছে রং বেরঙের মাছ, জলজ প্রাণী, নির্ভয়ে দাঁড়িয়ে শুভ্র পালক পাখি, যেন বিশাল আকৃতির অ্যাকুরিয়াম দিয়ে সাজানো এক প্রকৃতি, যার কোলে গড়ে উঠেছে মালদ্বীপের রাজধানী মালে শহর। শহরের সবচেয়ে ব্যস্ততম পয়েন্ট মাছ বাজার। এখানে বলতে গেলে সবাই বাংলাদেশি, যারা মাছ ধরা শিপে চাকরি করেন অথবা সরাসরি মাছ বাজারে ব্যবসা করেন। তবে এদের বেশিরভাগই অবৈধ। অধিকাংশ আমার বাংলাদেশি ভাইদেরই আকামা ভিসাগুলো নেই। ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, অন্যরা আমাদের থেকে 2 গুণ বেশি তাদের বেতন। যাদের নাই কাগজপত্র তারা টোটালি কোনো চিকিৎসা হয় না। এখানকার যারা মারা যায় তাদের জন্য আমরা ভিক্ষা করতে হয়। 4-5 মাস বা 6 মাস জায়গা বেতনই পায় না। পরের গন্তব্য মালে শহরের কিছু গেস্ট হাউস। খুপড়ি ঘরে বাংলাদেশিদের এই মানবেতর জীবনযাপন ক্ষতবিক্ষত করে মালদ্বীপের সৌন্দর্যকে, প্রশ্নবিদ্ধ করে অভিবাসী কর্মীদের মানবাধিকারকেও। একটা মানুষ মনে করেন শুইলে এই ক্ষেত্রে থেকে এই ক্ষেত্রে হইতেই পারে না। এই রে চা পোকার কামড়ে এমন কোন লাজ বাকি নাই যে চা পোকা কামড়া না। কি করবো, কারণ আমরা তো মনে করেন জমিন বান্ধা তুই আসছি, লোন লই আসছি, এটা মানিয়ে নিয়ে আমাদেরকে থাকতে হয়, কিছু করার তো নাই। এই বাস্তবতাকে স্বীকার করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান। একটা কোম্পানির হয়তো ক্যাপাসিটি আছে 100 লোককে নিয়োগ করার, তারা 200 লোককে নিয়ে এসেছে। অসাধু কিছু এজেন্সি তারাও এটার সাথে জড়িত ছিল। আমরা কিছু নীতিমালা 2 দেশের মধ্যে সম্মত হয়েছে। উনি কোথায় কোন কাজে আসতেছেন সেটা আমাদের হাই কমিশন ভেরিফাই করবে এবং তাদের সরকারের মিনিস্ট্রি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ভেরিফাই করবে যে সেই কোম্পানির আসলেই 10টা কোটা আছে কিনা। মালে শহরের একটি রাস্তায় নিয়মিতই বসে কামলা বাজার, যেখান থেকে দিনমজুর হিসেবে কাজে যান বাংলাদেশি শ্রমিকরা। একদিন কাজ না পেলে যেন খাবার জোটানোই দায় তাদের। স্বপ্নের বিদেশ যাত্রা কখনো কখনো কতটা দুঃস্বপ্নের হতে পারে তা মালদ্বীপে কর্মরত কিছু বাংলাদেশিকে দেখলে স্পষ্ট বোঝা যায়। আর এই সংকট মোকাবেলায় দালালের দৌরত্ব কমানো, দূতাবাসের সেবার মান বাড়ানো এবং একই সাথে অভিবাসী কর্মীদের দক্ষ হয়ে বিদেশে আসার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, হলুমালে, মালদ্বীপ। মালদ্বীপের কারাগারে বন্দী বাংলাদেশিদের ফেরাতে 2 দেশের মধ্যে বন্দী বিনিময়ের একটি চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। জানান, এই চুক্তির মাধ্যমে বন্দীদের দেশের কারাগারে স্থানান্তর করা যাবে। একইভাবে বাংলাদেশের কারাগারে দেশটির কেউ বন্দী থাকলে পাঠানো যাবে সেই দেশে। আগামী 22 ডিসেম্বর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে এই চুক্তি হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে 43 জন বাংলাদেশি বন্দী আছেন। করোনার বুস্টার ডোজ নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বলেন, সবাইকে কিভাবে বুস্টার ডোজের আওতায় আনা যায় সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশি বন্দীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে মালদ্বীপে আমাদের কিছু প্রিজনার আছে, তাদের ব্যাপারে এবং
মালদ্বীপেরও আপনার এখানে কিন্তু কিছু ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারাও যদি এখানে করে যদি কোনো রকমের অফেন্সের সাথে ইনভলভ হয় বা ইমপ্রিজনমেন্ট হয়, তাদেরকে প্রয়োজন হলে ওই দেশে নিয়ে যাওয়া, এটার জন্য বন্দি বিনিময় চুক্তি। তো এটা হোম মিনিস্ট্রি আপনার নিয়ে আসছেন সুরক্ষা সেবা বিভাগ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড সুশৃঙ্খল বাহিনীর মূল চালিকা শক্তি। বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে তিনি সততা এবং নিষ্ঠার সঙ্গে বিজিবি সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বাহিনীতে শৃঙ্খলার ব্যতিক্রম ঘটলে নিজেদেরই ক্ষতি হয়। শাহ আলী জয়ের প্রতিবেদন। রামগড় ব্যাটালিয়ন নামে 226 বছর আগে শুরু হওয়া বাহিনীটি বর্তমানে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নামে পরিচিত। দীর্ঘ পথ চলায় বাহিনীটির রয়েছে গৌরব আর চড়াই উতরাইয়ের ইতিহাস। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি দিবসের কুচকাওয়াজে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে 1971-এর 25 মার্চ রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে মানুষের কাছে পৌঁছে দিতে তৎকালীন ইপিআর বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি। বলেন, বিজিবিকে আরো শক্তিশালী ও গতিশীল বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার। এই বাহিনীকে আরো শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা পুনর্বিন্যাস করে 5 জন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে 5টি রিজিয়নে বিভক্ত করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের কার্যক্রমে পূর্বের চেয়ে অনেক বহুলাংশে বৃদ্ধি পাওয়া একটি স্বতন্ত্র এয়ার উইংস ডিজাইনের মাধ্যমে রাশিয়া থেকে ক্রয়কৃত 2টি আধুনিক MI-17-1E হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। অনুষ্ঠানে সততা, নিষ্ঠা আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর সদস্যদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনকে সহায়তা করাও আপনাদের অন্যতম দায়িত্ব। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। শেখ হাসিনা জানান, 2009 সালে তৎকালীন বিডিআরে তথাকথিত বিদ্রোহে 74 জন নিহত হওয়ার ঘটনার বিচার করেছে সরকার। আমরা বাংলাদেশে লক্ষ্য। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নয়াপল্টনের সামনে থেকে শুরু হয়েছে বিএনপির বিজয় র্যালি। সেখানে আছেন সহকর্মী তৌহিদ শান্ত, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, কি বলছেন বিজয় মিছিলে যোগ দেওয়া নেতারা এবং আজকের সারাদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনি তো আমার পেছনে দেখছেনই, বিজয় মিছিলটি একদম প্রস্তুত হয়ে আছে। তারা শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই, তারা মিছিলটি শুরু করবেন। আজকে যেই তাৎপর্যটা আমি বলি যে বিজয়ের উৎসব তারা পালন করছেন, কিন্তু যেহেতু তাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, যে কারণে অন্যান্য সময় যে ব্যান্ড পার্টি এবং অন্যান্য ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাগুলো কিছুটা কমানো হয়েছে। বেশিরভাগ পতাকা সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নেওয়া হয়েছে। আমি এখানে একজন যুগ্ম মহাসচিবের সাথে কথা বলবো যে আজকে আসলে তাদের উদ্দেশ্যটা কি। আপনাদের আজকের বিজয় মিছিলের তারিখটা ছিল আরো আগে, কিন্তু আজকে করছেন আপনারা। আরো একটি বিষয় হলো যে এই মুহূর্তে আপনাদের প্রধান নেত্রী অসুস্থ, সেই দাবিটিও রয়েছে। সামনে রাষ্ট্রপতির সংলাপ রয়েছে। এই বিজয় মিছিল থেকে আপনারা সেই ধরনের কোনো উদ্দেশ্য বা বলতে চান কিনা? আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন হচ্ছে, কিন্তু এই সুবর্ণ জয়ন্তী আজকে মানুষের কাছে বিবর্ণ হয়ে গেছে। কারণ স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, এগুলো আজকে সুদূর পড়া হতো। এবং একই সাথে দেশে আজকে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, মৌলিক যে মানবাধিকার সেগুলোও নাই। কারণ আপনারা দেখেছেন যে এই যে বর্তমান সরকার এগুলোকে গুম করে ফেলেছে, এটা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, শুধু বাংলাদেশের জনগণ নয়। মিছিল উদযাপনে কোনো পরিবর্তন এনেছেন আপনার নেত্রীর অসুস্থতা বা এই জাতীয়? আমি বলছি, আমরা এই বিজয় মিছিলটাকে আমরা একটা আন্দোলনের মুড নিয়ে আমরা করছি।
এটা যেহেতু আমাদের আজকে এই সুবর্ণ জয়ন্তী বিবর্ণ হয়ে গেছে, বাংলাদেশের মানুষের কাছে যেহেতু গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, এই গণতন্ত্রের আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না, সেই কারণে বিজয় মিছিলটাকে আমরা একটা আন্দোলনের মুড দিয়ে আমরা বিজয় মিছিলটা উদযাপন করছি। এবং সেই মিছিলে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। আমরা এই বিজয় মিছিলের মাধ্যমে চলমান আন্দোলনকে আরো বেগবান করে আজকে সরকার পতনের আন্দোলন দিকে আমরা নিয়ে যেতে। আমরা আমাদের আপনি জানেন যে ডাকসুর সাবেক জিএস ছিলেন এবং এখন বিএনপির জয়েন্ট সেক্রেটারি কাজ করছেন খায়রুল কবির খোকন, আপনার কাছেও জানতে চাই, যেটি আপনার সহকর্মী বললেন যে বিজয় উৎসবের এই মিছিলে কোনো পরিবর্তন এনেছেন কিনা, যেহেতু আপনার দুটো দাবি নিয়ে আগাচ্ছেন, একটি হলো বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার এবং আরও একটি বিষয় ভোট এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। দুইটি আমাদের বিজয় এবং আন্দোলন দুইটা মুড একসাথে আমরা করতে যাচ্ছি। আমরা স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজকের যে এই বিজয়ের র্যালি, সেই র্যালির মধ্য দিয়ে আমরা দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই যে আমরা এই বর্তমান যে অগণতান্ত্রিক, অবৈধ, অসাংবিধানিক, বিনাপটের সরকার, মিডনাইট সরকার, নিষেধাজ্ঞের সরকার, এই সরকার জনগণের উপর যে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসেছে। আজকে দেশে কোনো আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, ন্যায় বিচার নাই, মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এক গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ শাসন চালাচ্ছে দেশের জনগণের উপর। তো আমরা জনগণকে নিয়ে আগামী দিনে মানুষের যে মৌলিক অধিকার, গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনা। মিছিলটি কোথায় গিয়ে শেষ হবে আপনার? আমাদের মিছিল নিয়ে এখন আমরা এখান থেকে যাব শান্তিনগর মোড় হয়ে, সেখান থেকে ইউটার্ন নিয়ে এসে আবার এই রাস্তা দিয়ে আবার আমরা ফকিরাপুল যাব, ফকিরাপুল মোড় হয়ে এসে পার্টি মিছিল সামনে আবার শেষ করব। ধন্যবাদ আপনাকে। তানিয়া, দেখছিলেন যে মিছিলের কিন্তু পূর্ণ প্রস্তুতি রয়েছে এবং তারা এখান থেকে সরাসরি যাবে শান্তিনগর পর্যন্ত। শান্তিনগর থেকে ইউটার্ন নিয়ে তারা আবারও এই নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল পর্যন্ত যাবেন এবং ফকিরাপুল থেকে ইউটার্ন নিয়ে বিএনপির যে নয়াপল্টন কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এসে এই মিছিলটি শেষ হবে। তানিয়া। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিজয় র্যালি নিয়ে সেখানকার কর্মসূচি নিয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন নয়াপল্টন থেকে আমাদের সহকর্মী তৌহিদ শান্ত। এবার পরবর্তী প্রসঙ্গ। দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে শুরু হলো বুস্টার ডোজ কার্যক্রম। রোববার দুপুরে মহাখালী বিসিপিএস মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। তিনি জানিয়েছেন, প্রথম দিন পরীক্ষামূলকভাবে 60 বয়সীদের ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ সংক্রান্ত সুরক্ষা অ্যাপের আপডেট কাজ এখনো সম্পন্ন হয়নি, তবে এই মুহূর্তে টিকা কার্ডের মাধ্যমে চলবে। একই সঙ্গে স্বাভাবিক টিকা কার্যক্রমও চলবে বলে জানিয়েছেন তিনি। জাহেদ মালেক বলেন, টিকার ফলে দেশ নিরাপদে আছে, মৃত্যুর সংখ্যা 1 ডিজিটেই আছে, শনাক্তের সংখ্যাও নেমে গেছে 1 ডিজিটের নিচে। এর আগে বুস্টার ডোজের টিকা নেন দেশে প্রথম টিকা নেওয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। আমরা সুরক্ষা অ্যাপসকে আপডেট করছি। আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে যে ওনারা আরেকটু সময় নেবে, 28 তারিখের আগে ওনারা অ্যাপসটাকে আপডেট করতে পারবে না। কাজে অ্যাপসের মাধ্যমে যে রেজিস্ট্রেশনটা এখনই আমরা করতে পারছি না, কিন্তু বুস্টার ডোজ কর্মসূচি চলমান থাকবে। আমাদের যে বিভিন্ন কার্ডের মাধ্যমে আমরা সেটা করব এবং কার্যক্রমটা চলমান থাকবে। ক্রমেই অমিক্রনের সংক্রমণ বাড়ছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত 89টি দেশে করোনার নতুন এই স্ট্রেন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যারিয়েন্টটি নিয়ন্ত্রণে সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে অনেক দেশ, তবে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে আজ থেকে কঠোর লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ডস। এদিকে আগামী বছরেও হয়তো শেষ হবে না এই মহামারী, এমনটাই জানিয়েছে ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। ওমিক্রন নিয়ে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যেসব এলাকায় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটেছে সেসব এলাকায় প্রতি 1.5 থেকে 3 দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা, যা করোনার পুরনো ধরন ডেল্টার তুলনায় বেশি। এমনকি যেসব দেশে এরই মধ্যে বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রন। ব্রিটেনে একদিনেই নতুন করে অমিক্রনে আক্রান্ত হয়েছে 10,000-এর বেশি মানুষ।
টানা কয়েকদিনের রেকর্ডের পর শনিবার 90,418 জন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে বড়দিন এবং নতুন বছর কেন্দ্রিক উৎসবের আগেই সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে ফ্রান্স। আর ফরাসি সরকারের নতুন ঘোষিত ভ্যাকসিন পাশের নিন্দা জানাতে শনিবার প্যারিসে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভ হয়েছে ইতালি ও জার্মানিতেও। ওমিক্রন ধরনের ঢেউ দমাতে রোববার থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বড়দিনের সব গণজমায়েত স্থগিত করা হয়েছে। দেয়া হয়েছে স্কুল, বার, রেস্তোরাঁ, জরুরি নয় এমন সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ। এদিকে মার্কিন ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার শনিবার জানিয়েছে সম্ভবত 2024 সালের দিকে শেষ হতে পারে করোনা মহামারী। 2024 এলেই রোগটি স্থানীয় পর্যায়ের হয়ে যাবে বলে বিশ্বাস করছেন ফাইজারের নির্বাহীরা। নিবির আমিন, নিউজ 24। জাতীয় মানবাধিকার কমিশন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না, জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাসিমা বেগম। রোববার সকালে বর্তমান কমিশনের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রতি র্যাবের কয়েক সদস্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই বিষয়ে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের চিঠির পরই আনুষ্ঠানিক অবস্থান জানাবেন তারা। বিষয়টাই হলো এটা, সারা পৃথিবী জুড়ে এটা আছে, বিভিন্ন বিষয়ে ন্যাশনাল ইনকোয়ারি হয়। আমরা হয়তো যে আমরা যদি আমাদের ওই প্রভিশনটা আসে, আমরা হয়তো এরপরে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর যে প্রশ্ন আপনারা করছেন, যে আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আমাদের অভিযোগের যে আমরা সংশোধনীটা যেটা চেয়েছি আইনের, সেটা পেলে আমরা হয়তো সেই বিষয়েও আমরা ন্যাশনাল ইনকোয়ারির মতো ইনকোয়ারি করার নিতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। আগামীকাল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হচ্ছে নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির সংলাপ। এরই মধ্যে সংলাপে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় পার্টি। তবে রাষ্ট্রপতির এই সংলাপে যোগ দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না বিএনপি। এমন বাস্তবতায় আওয়ামী লীগ বলছে সংলাপে না গেলে হারিয়ে যাবে বিএনপি। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। সবশেষ 2টি নির্বাচন কমিশন গঠন হয়েছে রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত সার্চ কমিটির মাধ্যমে। যে সংলাপ দুটিতে যোগ দিয়েছিল বিএনপি সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল। এবারও নতুন নির্বাচন কমিশন গঠন হবে সার্চ কমিটির হাত ধরে। সেই সার্চ কমিটির সদস্যদের খুঁজতেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে আগামী 20 ডিসেম্বর শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। যে সংলাপে প্রথম দিন যাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আমরা মনে করি গণতন্ত্রে ডায়ালগটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই ইম্পর্টেন্ট জিনিস হিসেবে ডায়ালগকে আমরা নিচ্ছি রাষ্ট্রপতি সবার উপরে। তিনি যেহেতু আহ্বান করেছেন, দেখি তিনি আহ্বান করেছেন কি বলেন বা আমরা কি বলি। তবে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে খুব একটা গুরুত্ব সহকারে দেখছে না বিএনপি। এমনকি সংলাপে যাওয়ার মতো কোনো যৌক্তিকতাও দলটি খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সার্চ কমিটিতে গিয়ে আমি মতামত ব্যক্ত করব আর সেটা রাষ্ট্রপতি সেই মতো চলবে, তাহলে প্রধানমন্ত্রী আছে কেন? সুতরাং একমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শই তো যথেষ্ট রাষ্ট্রপতির জন্য নির্বাচন কমিশন গঠনে। এই ধরনের নাটকের মধ্যে অংশগ্রহণ করার কোনো যুক্তি কোনো রাজনৈতিক দলের আছে বলে মনে করি না। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে স্বাভাবিক গতি হিসেবে দেখছে আওয়ামী লীগ। বিএনপি যদি তাতে অংশ না নেয় তাহলে দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল। নির্বাচন কমিশন এবং মহামান্য রাষ্ট্রপতি যে আলোচনায় রেখেছেন, এটা একটি স্বাভাবিক গতি। এই বাস্তবতাকে বিএনপি বিশ্বাস করতে চায় না। কাজে বিএনপি বাস্তবতার বাইরে থাকতে পারে, রাজনীতিতে হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আসছে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। সংবিধান অনুযায়ী আইন করে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিল নাগরিক সমাজের প্রতিনিধিরা, কিন্তু অন্তত এই সময়ের মধ্যে তা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী। তাই এবারও সার্চ কমিটির মাধ্যমে হতে যাচ্ছে নির্বাচন কমিশনারদের নিয়োগ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে প্রায় 66,000 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই হিসেব তুলে ধরে বলছে, বৈদেশিক বাণিজ্যের আড়ালে হচ্ছে বড় অঙ্কের অর্থ পাচার। এর বাইরেও নানা উপায়ে অর্থ পাচার হচ্ছে, তবে তা হিসেবের বাইরেই রয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ পাচার পুরোপুরি বন্ধ করার সামর্থ্য নেই সরকারের। ব্যবসার পরিবেশ হয়রানি মুক্ত করতে পারলে এই প্রবণতা কিছুটা কমার আশা তাদের।
সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ভৌগোলিকভাবে ছোট্ট আয়তনের হলেও ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় এক দেশ বাংলাদেশ। বছরে এদেশ থেকে রপ্তানি হচ্ছে প্রায় $39 বিলিয়ন, আর আমদানি হচ্ছে তার চেয়েও বেশি। এমন অবস্থায় আমদানিতে বাড়তি ব্যয় আর রপ্তানিতে কম আয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ অন্য দেশে পাচার হচ্ছে প্রতিনিয়তই। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জিএফআই এর হিসেবে 2009 থেকে 2015 এই 6 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 50 বিলিয়ন বা 4 লক্ষ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি পাচার হওয়ার নজির দেখা গেছে 2015 সালে, যে বছর $1,187 কোটি পাচার হয়। 2015 এর পর অবশ্য বাংলাদেশ থেকে তথ্য না পাওয়ায় পাচারের হিসেব দিতে পারেনি জিএফআই। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য সহ নানা উপায়ে আয় করা অর্থ পাচার বেড়েই চলেছে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012 সেটার মাধ্যমে কিন্তু আমরা যদি নজর করা এরকম কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে পারি যেখানে অলরেডি মানি লন্ডারিং হয়েছে এবং সেই দেশগুলি থেকে যদি টাকাটা ফেরত আনা যায়, তাহলে কিন্তু অনেকেই এই যে মানি লন্ডারিং যেগুলি করছে সেটা কিন্তু তারা রিটার্ন আনবে। করোনা মহামারীতে অর্থ পাচার কমেছে বলে সরকারের নীতি নির্ধারকরা দাবি করে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত নিয়মে অর্থ পাচার বন্ধ করা সম্ভব নয়। টেকনোলজিকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে কিভাবে অর্থ পাচারগুলো হচ্ছে। কারণ আমরা কিন্তু জানি যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনেকে আবেদন করে, ব্যাংকগুলোর মাধ্যমে অনেকে অর্থ পাঠাতে চায়। পৃথিবীর কোনো দেশে এটা কন্ট্রোল করা সম্ভব না, এটা সরকার যতই চেষ্টা করুক এটা পারবে না। ট্যারিফ কমাই দিতে হবে, ডিউটি কমাই দিতে হবে, তখন আমরা কিভাবে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিব, তখন কিভাবে আমরা তাদেরকে প্রোটেকশন দিব, সেটা আমাদের জানতে হবে। সম্প্রতি অর্থ পাচারকারীদের নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি খোদ অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। জয়পুরহাটে ভয়াবহ রেল দুর্ঘটনার 1 বছর পরও অরক্ষিত 18টি লেভেল ক্রসিং। এসব লেভেল ক্রসিংয়ে নিয়োগ হয়নি গেটম্যান, নির্মাণ করা হয়নি গেটও। এই অবস্থায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা রোধে লেভেল ক্রসিং পারাপারে দ্রুত গেট নির্মাণের দাবি এলাকাবাসীর। আর রেল কর্তৃপক্ষ বলছেন, লেভেল ক্রসিং নিরাপদ রাখার দায়িত্ব রেলের নয়, সড়ক বিভাগের। সড়ক বিভাগ দায়িত্ব না নিলে দুর্ঘটনা ঘটতেই থাকবে। আলমগীর চৌধুরীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছর 19 ডিসেম্বর সকালে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক সহ 12 জন বাস যাত্রী নিহত হয়। এই দুর্ঘটনার কারণ হিসেবে গেটম্যানের অবহেলাকেই দোষেন অনেকে। এরপর অরক্ষিত লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণ সহ গেটম্যান নিয়োগের দাবি তোলেন স্থানীয়রা। তবে ওই দুর্ঘটনার 1 বছর পরও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পশ্চিমাঞ্চলের রেলওয়ে বিভাগের জয়পুরহাট জেলার ছাতিয়ান গ্রাম থেকে 5 বিবির আটাপাড়া পর্যন্ত রেলের লেভেল ক্রসিং সংখ্যা 34টি, যার 18টি লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেট অথবা গেটম্যান। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে অরক্ষিত ক্রসিংগুলো দিয়ে প্রতিদিন পারাপার হয় শত শত যানবাহন। জরুরি ভিত্তিতে অরক্ষিত লেভেল ক্রসিং পারাপার নিরাপত্তা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। এখানে 3-4টা ভাটার গাড়ি চলাফেরা করে এই রাস্তা দিয়ে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেনাবাহিনীর গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর প্রায় আর কি অ্যাক্সিডেন্ট হয়। করোনার আগ মুহূর্তে এই গেটের মাপ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু করোনার পর কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। লেভেল ক্রসিংগুলোকে নিরাপদ করার দায়িত্ব রেল বিভাগের নয়, সড়ক ও জনপথ বিভাগের, এমন দাবি রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগের এই কর্মকর্তার। রেলের লেভেল ক্রসিং গেট দেওয়া হয় শুধুমাত্র রেলকে যাতে বাধাগ্রস্ত না করে, ওই এই রোডস এন্ড হাইওয়ের গাড়ি ঘোড়াকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা না, কিন্তু সব দায়িত্ব যে ডিপার্টমেন্ট রোডস এন্ড হাইওয়ে এলজিইডি যাদের রোড তাদের দায়িত্ব। দুর্ঘটনা রোধে অবৈধ লেভেল ক্রসিং বন্ধের পাশাপাশি অনুমোদিত অরক্ষিত লেভেল ক্রসিংয়ে জরুরি ভিত্তিতে গেটম্যান নিয়োগের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভায় ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় এই ভোট গ্রহণ, চলবে একটানা সন্ধ্যা 6টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ভাস্কর সর্দার।
কার দখলে থাকবে কলকাতা কর্পোরেশন? রোববার সকাল 7টায় কলকাতায় শুরু হয়ে গেছে সিটি নির্বাচন। ভোট হচ্ছে 144টি ওয়ার্ডের 4,595টি বুথে। ভোট দিচ্ছেন কলকাতার 48,40,000-এর বেশি ভোটার। তবে ভোট শুরুর থেকেই শহরে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। কোথাও বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়া, কোথাও আবার বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ উঠছে। পুলিশের হাতে ধরা পড়েছেন কয়েকজন ভুয়া ভোটারও। এমনকি হাতাহাতির অভিযোগও সামনে এসেছে। ভোট দিতে বাধা এবং হাতে কালি লাগিয়ে বের করে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। বিরোধীদের অভিযোগ শাসক দল তৃণমূলের দিকে, তবে সব পক্ষই একে অপরের দিকে ভোট প্রভাবিত করার অভিযোগ করছে। ফলে ভোট শুরু হতেই কলকাতায় শুরু হয়েছে উত্তেজনা। এবার কলকাতার 144টি ওয়ার্ডে মোট 950 জন প্রার্থী দলীয় প্রতীকে লড়ছেন। তার মধ্যে 378 জন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। সেই প্রেক্ষাপটে ভোট অ্যাডভান্টেজ তৃণমূলেরই থাকছে। আসন বৃদ্ধির লড়াইয়ে নেমেছে রাজ্যের শাসক শিবির। অন্যদিকে ভোট বাড়ানোর চ্যালেঞ্জ বিজেপিরও কাছে। তবে অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ বাম এবং কংগ্রেসের সামনে। ভোটের গণনা 21শে ডিসেম্বর। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। পাকিস্তানের করাচির শিল্প এলাকায় শনিবারের বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 15তে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 16 জন। শনিবার নগরীটির শেরশাহ এলাকার প্রাচ্য চকের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম ডন জানায়, একটি বেসরকারি ব্যাংকের ভবনের নিচ দিয়ে যাওয়া নালায় ঘটেছে বিস্ফোরণটি। ব্যাংক ভবনটির পাশাপাশি নিকটবর্তী পেট্রোল পাম্পও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ভবনটির নিচের নালায় জমা গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সুপার টাইফুন রায়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপাইনের উপকূলীয় অঞ্চল। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 75 জন। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে 3 লাখের বেশি মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক শহর। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। ফিলিপাইনের টাইফুন রায়ের আঘাতে প্রায় 3 লাখ লোকের বাড়ি ও সমুদ্র সৈকতের পাশের সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। শুক্রবার এই সুপার টাইফুনটি ফিলিপাইনের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে আঘাত হানে। এর প্রভাবে দেশটির কিছু অংশের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে এবং অনেক বাড়ির ছাদ ধসে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সেবু শহরের টাইফুনের কারণে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। প্রবল বাতাসে গাছ উপড়ে পড়েছে, ভবন ও অন্যান্য কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই টাইফুনের বিষয়ে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী পরিচালক রিকার্ডো জালাত এক ব্রিফিংয়ে বলেন, সুপার টাইফুন রায়ের আঘাতে সিয়ারগাঁও দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ মৃত্যু হয়েছে গাছ পড়ে এবং ডুবে যাওয়ার কারণে। ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পালুয়ান দ্বীপও এই টাইফুনের প্রভাবে লন্ডভন্ড হয়ে গেছে। এছাড়া ভিসায়াস ও মিন্দানাওয়ের দক্ষিণ দ্বীপাঞ্চলীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই সুপার টাইফুনটি। রায় ক্যাটাগরি 5 মাত্রার তীব্রতর ঝড়। ঝড়টি আঘাত হানার আগে 121 মাইল বেগে ঝড়ো হাওয়া বইতে থাকে। শনিবারের মধ্যে তা দুর্বল হয়ে যায়। চলতি বছর দ্বীপপুঞ্জে আঘাত হানা 15তম ঝড় এটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। এএফসি অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতে এই ম্যাচে গোলাম রাব্বানী ছোটনের দলকে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে ভারত ও নেপালের মধ্যকার দিনের প্রথম ম্যাচের দিকে। এই ম্যাচে নেপাল জিতলে তারাই হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ, আর ভারত জিতলে প্রতিপক্ষ হিসেবে তাদেরকে পাবে বাংলাদেশ। তবে বাংলাদেশ হেরে গেলে থমকে যাবে ফাইনালের স্বপ্ন। এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।